আমাদের যে রাজনীতি বা আমাদের যে রাজনৈতিক চেতনা এবং উদার গণতন্ত্র এইসবকে যে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো বেশি বেশি করে আলোচনায় আসা দরকার। হুম। তা এখন ওই যে আপনি যেটা বলছিলেন প্রথমে যে এই মাসে কি পাথর মারার কথা, ডিম মারলেন কেন, মানে আচ্ছা ডিম মারছেন মারছেন কি হয়েছে তাতে, মানে এরকম করে জিনিসটাকে এরকম হালকা করে দেখানো, এবং এটার মধ্যে কি যে হচ্ছে অনেক সময় সংশয় হয় যে কেন এরকম ঘটছে, এবং তারপরে আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করতে হবে। এবং আপনি যখন মিডিয়াতে দেখবেন, বিশেষ করে সামাজিক মিডিয়াতে, তখন দেখবেন যে সেখানে আবার নানান কথাবার্তা বলা হচ্ছে যে দেশে ওই যে রামিসার উপর যে মানে পাশবিক নির্যাতনটা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেটাকে নাকি পাশ কাটানোর জন্য সরকারই নাকি এরকম করছেন। আবার কেউ কেউ বলছে এটা জামাত নিজেই করতে চেয়েছিল, যাতে এমন একটা ঘটনা ঘটে যেটা সরকারের উপরে চাপ প্রয়োগ করা যায়। তো একটা 3 মাসের সরকার, এবং এই সময়ের মধ্যে হঠাৎ করে এই সমস্ত সিচুয়েশন ক্রিয়েট করা, এবং এই সমস্ত সিচুয়েশন কারা ক্রিয়েট করছেন, কেন ক্রিয়েট করছেন, এটা বোঝার দরকার আছে। আমার মনে হয় যে এখানে সরকারের দায়িত্ব আছে এবং অন্যান্যদের দায়িত্ব আছে খুঁজে বের করা কেন এই ধরনের সিচুয়েশনে আমরা দেশটাকে নিয়ে যেতে দিচ্ছি। আর মধ্য নিশ্চয়ই, কথা হচ্ছে নিশ্চয়ই, যে রাজনীতি নিশ্চয়ই। থেকে কিন্তু অশ্লীলতা দূর করতে হবে। নিশ্চয়ই সেটার কথা আমরা সবসময় জামাতের আমিরের মুখ থেকে শুনি। তিনি এরকমও সংসদে বলেছেন, মানে এক্স্যাক্টলি কোট করতে পারছি না, কিন্তু তিনি বলেছেন যে ঠোঁটে সুন্দরবনের মধু আমরা লাগাই, আমরা ঝাল মরিচ না, ঝাল মরিচ পরিত্যাগ করে সুন্দরবনের মধু লাগাই। অথচ আম, মানে জোটের নেতারা এরকম বক্তব্য দিয়েই যাচ্ছেন। এটি একটা বিষয়। আমি ডক্টর মামুন একটু ওই আপনি বলছিলেন জুলাই আন্দোলনের পরে যে স্খলন, ভাষাগত স্খলনের কথা বলছেন, এখন এই ঘটনার প্রেক্ষিতে, নাসিরুদ্দিন পাটোয়ারির এই ঘটনার প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা এবং জুলাই যোদ্ধা, তিনি বলছেন যে ভায়োলেন্স চাইলে, মানে বিচারের দাবিতে তিনি এর প্রতিবাদ করে বলছে যে ভায়োলেন্স আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটি জুলাইয়ে দেখিয়েছি। মানে জুলাইয়ের ভায়োলেন্স তো ইনডেমনিটি পেয়ে গেছে, সামনের ভায়োলেন্সের জন্য যেটি আসলে হুমকি দিয়ে রাখছেন সেটির জন্য সরকার প্রস্তুত তো, মানে সেটাও কি একটা ইনডেমনিটির মধ্যে যাবে? আমি একটু প্রথম দিকটা আপনাকে শুনতে পাইনি। মানে আমি বলছিলাম মূলত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের প্রেক্ষাপটটা আপনার কাছে তুলছিলাম। তিনি বললেন না যে ভায়োলেন্স যদি চান তাহলে জুলাইয়ে, মানে আমরা বুঝেছি, দেখিয়েছি যে বুঝেছি, জি, জি। বুঝেছি। মানে আমি এটাই না, জিজ্ঞাসা করছিলাম। একটা জিনিস তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভায়োলেন্স চাই না। এবং যেটা আমি শুরুতে বলি, যেমন এই যে নতুন ভাষার যে ব্যবহার এবং যেদিকে নতুন দিনের রাজনীতি যাচ্ছে, পার্টিকুলারলি ভাষার ব্যবহার ক্ষেত্রে আমাদের সংস্কৃতি বিবর্জিত হয়ে, ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত হয়ে, সবগুলো কথা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে বললাম, সেটা কিন্তু আমরা চাই না। এরপরে তো যখন ভাষার ব্যবহারই চাচ্ছি না, তখন ভায়োলেন্স তো আরোই চাবো না, এটা তো বটেই। আর একটি জায়গা বোধহয় একটু ক্রিটিক্যালি, যদি আমি ওরা আমার স্টুডেন্ট, যদি আমি ক্রিটিক্যালি বলি, অবশ্যই ভায়োলেন্স তো করাই যেতে পারে, জুলাই অভ্যুত্থানে সেটা আমরা দেখেছি। বাট এই ধরনের ইস্যুতে ভায়োলেন্স আনতে গেলে মানুষ যদি জাস্টিফাই করার চেষ্টা করে, তখন নাসিরের যে এই যে মজো সাংবাদিকতার কারণে আমি জানি না ও আসক্ত হয়ে যাচ্ছে কিনা, আমি ওর জন্য স্নেহের জায়গাটা থেকেই বলছি যে সেটা ঠিক হবে না। এই মজো সাংবাদিকদের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন কথা বলা, মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে কথা বলা, সেটা কাম্য সাংবাদিক না। মানে? এই যে মোবাইল জার্নালিস্ট, আমরা মজু ও আচ্ছা, সাংবাদিক আচ্ছা, শুনেছি আচ্ছা। আমি টয়লেটে থাকি, মোবাইল জার্নালিস্ট, তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে করা বা মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে করা, মিডিয়া হাইপ তোলা, সেটা আমি মনে করি না কাম। তাহলে তো আর যেটা হচ্ছে যে, যেটা বললেন আপনি যে এই যে শক্তি জায়গাটা, শক্তি দেখানো বা মত, সরি, এই যে আমার যে কথাটা বলেছে, সেটা আসলে ওই সময়ের বাস্তবতা এখনকার বাস্তবতা ভিন্ন। আমি বলছি না যে মানুষ আসবে না, সেজন্য হয়তো বা এনসিপির আসলে ওদের বিপক্ষে কথা বলাটা আমাদের বিব্রত হয়ে যায়, বিব্রতকর হয় তারা আমার যদি মনে করে শিক্ষার্থীরা। পরিস্থিতি একই রকম, তারা তো তো তাই এখন ওই বলছে। পরিস্থিতির অতীত জামাতের বলতে আমির চাচ্ছি পর্যন্ত বলছেন যে আগের না, ফ্যাসিজমের এই চেয়ে নাকি পরিস্থিতি, ভয়াবহ ফ্যাসিজম হচ্ছে। এই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ভোটের মাঠে আওয়ামী লীগের শূন্যতার কারণে জামাত যে 68 আসন পেয়েছে বা সব মিলে 70 অধিক আসন, সেটি প্রমাণ দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি এখনকার সিচুয়েশন দেখেন, তাহলে তো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, বাংলাদেশের অন্যতম একটা ভালো ভোট হয়েছে বলে আমরা মেনে নিয়েছি, বিরোধী দল ফাংশনাল, এটাতে মানুষ ওইভাবে রেসপন্ড করবে আমার মনে হয় না। তৃতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যদি এনসিপির ওই শক্তি থাকতো তাহলে তো এককভাবে ইলেকশন করতো। রাস্তায় আমরা এনসিপির যে অবস্থান সেটা আরো সুগঠিত দেখতাম, বা আমরা দেখতে পাইতাম যে আসলে আমাদের এখানে এমন একটা জায়গায় এই দলটি গেছে যে যারা একটা শক্তি প্রদর্শনী করতে পারে বা এখানে যে ভায়োলেন্স যেতে পারে। ভায়োলেন্স আমরা চাই না, বাট আমি এককভাবে কেন হবে? রেসপেক্ট এককভাবে দেখে কেন? করছি। মানে যৌথভাবেও তো করতে পারে। তাদের সাথে না এখন না, জামাত আছে, আরো অনেকগুলো দল আছে। যৌথভাবে ইস্যুটা ভিন্ন, যে যৌথভাবে
জামাত ইসলাম এনসিপির কারণে এখনই যৌথ মহড়ায় যুক্ত হবে, এ ধরনের ঠুনকো পিসারের ব্যবহার, কারো ভাষা ব্যবহারের দায়িত্ব নেবে, সেটা আমি মনে করি না। হয়তো ভাষা সাপোর্ট থাকবে। মাথায় রাখতে হবে জামাতের দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা সুযোগটা নিয়ে এনসিপির ঘাড়ে চেপেছে তাদের যে অতীত, তাদের যে ধর্মভিত্তিক রাজনীতি, তার থেকে সওয়ার হয়ে পার হওয়ার জন্য। সব ক্ষেত্রেই এনসিপি কে সাপোর্ট করে আমি এটা মনে করি না। মাথায় রাখতে হবে আমরা যে স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে আন্দোলনের পরে সরকার গঠনে অংশগ্রহণ করেছিল, ওরা স্বপ্ন দেখিয়েছিল, সেটি কিন্তু ওই স্বপ্নের যে এক ধরনের আওয়ামী লীগ ফিরে আসার নামে মৃত্যুবরণ করেছে অনেকটাই, সেটা কিন্তু মাহফুজের পোস্ট থেকে বোঝা যায়। আমি প্রায় 15টি জিনিস ওখান থেকে তোলার চেষ্টা করেছি, সেটা মাদার ভাঙা বলেন, সেটা রাগের ব্যবহার বলেন, সেটা 71-24 যুক্ত করা বলেন, সেটা কাওয়ালি এবং ইনকিলাব সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির মুখোমুখি করতে বলেন, বিএনপি কি ঠেকানোর জন্য জামাতে যুক্ত হতে, ও তথ্য দিয়ে দিয়েছে। যখন এই ধরনের অন্তঃসার শূন্য অবস্থা, তখন মানুষ আপনার ডাকে কতটুকু আসবে, তখন কিন্তু সন্দেহ থেকেই যাবে। জি, সেটি বলছেন আপনি, কিন্তু মানে আসিফ মাহমুদের যে ভায়োলেন্সের হুমকি, মানে তিনি আগেও কিন্তু বলেছিলেন, ডক্টর মামুন আপনার মনে আছে কিনা, যে তিনি বলেছিলেন যে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে ডক্টর মামুন, আপনি কি আমাকে শুনছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি কি মনে হয় কিছু একটাতে এঙ্গেজ আছেন? আমি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে আপনাকে এই প্রসঙ্গে করছিলাম যে মানে ভায়োলেন্সের কথা যে বলছি, তিনি আগেও কিন্তু বলেছিলেন যে তাদের 5ই আগস্টে মানে সরকার পতন না হলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। ফলে মানে প্রস্তুতি থাকা মানে তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা বা সশস্ত্র হয়ে যাবার যে অবস্থানটা সেটি তারা রাখে কিনা এখনো, সেই বিষয়ে যথেষ্ট তথ্য কি সরকারের কাছে আছে কিনা? আমি আপনার কানেকশন ইয়ে হয়েছিল, আগে কি বলেছিল সামনে তো? সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল, এটা তো তিনি বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে 5ই আগস্টে সরকার পতন না হলে, বুঝিনি প্রস্তুত। 5ই আগস্ট সরকার পতন না হলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। হ্যাঁ, ফলে মানে এখনো যখন ভায়োলেন্সের হুমকি দিচ্ছেন, তখনই মানে তাদের সশস্ত্র অবস্থানটা এখনো আছে কিনা বা সেই অস্ত্রগুলো কোথায় গেল, এর কোনো তথ্য না, আমি পরবর্তীতে আমি 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 এটাকে অন্যভাবে দেখতে চাই। এটা আমি অন্যভাবে দেখতে চাই। জুলাইয়ের ওই সময় 1400 মানুষ, বারগুলি আরো বেশি বা কম, একটু এদিক ওদিক হতে পারে, বা আমি এটাকে 2000-ই মনে করি। 30,000 আহত হওয়া, সেটা তো একটা দেশকে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যেতেই পারতো। আজকে যদি সামরিক বাহিনী ওই জায়গায় থাকতো, তখনকার প্রেক্ষাপটটাকে ভিন্নভাবে দেখতে চাই। এবং তখন তো ডাক দিলে কে জানতো যে আমি নিজেও আন্দোলনে সক্রিয় হয়েছিলাম, আমরা হয়তো সশস্ত্র হওয়ার চিন্তা করতাম। আর 10 দিন 15 দিন 1 মাস গেলে সিরিয়া হয়ে যেতে পারতো, বা অন্য কোনো দেশ হতে পারতো, বা ল্যাটিন আমেরিকার দেশগুলো হতে পারতো। সেই প্রেক্ষাপটটা ভিন্ন, এবং সেই প্রেক্ষাপটের অস্ত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে সবার। আমরা আবার রাষ্ট্র গঠনে ফিরেছি, আবার অর্থনীতি বিনির্মাণে ফিরেছি, সমাজ গঠনে ফিরেছি। সেটি মনে হয় না আমার যেটা এখনকার বাস্তবতা। এটাও একটু জেনে নিই আপনার কাছে। মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এই রামিসা হত্যাকাণ্ড এবং সম্প্রতি যে সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সব ঘটনাকে মিলিয়েই মূলত রামিসা হত্যাকাণ্ডের পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আপনার কি মনে হয়, মানে না, এই আমি দাবিতে আমি কি মনে করি যে এটা 3 মাসে আপনার প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নতি চাই, এবং আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো ভিজিলেন্ট দেখতে চাই, পুলিশকে আরো অ্যাকশনে দেখতে চাই, আরো ক্রাইম রেট কম হওয়া দেখতে চাই। এবং এটা একটা খুব বেসিক আমাদের সবারই চাওয়া, এবং এই চাওয়ার জায়গাটা অবশ্যই এটা নির্বাচিত সরকারের কাছে বেশি। কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে যে আমাদের যে ভঙ্গুর পুলিশ প্রশাসন মানসিক দিক থেকে এবং রাষ্ট্রীয়ভাবে, দ্বিতীয় হচ্ছে যে মনস্তাত্ত্বিক ভাবে তারা অনেক পিছিয়ে, তৃতীয় হচ্ছে যে আপনি যখন একটা পুলিশ বাহিনীর এখনো অনেক ফ্যাসিস্টের অংশ রয়ে গেছে, তারা সেটাকে করতে পারছে না, নতুন আপনি নিয়োগ দেননি, আইসিটি যে মেকানিজম গুলো ছিল সেটা অনেকে অনেক সেই মেকানিজম রিইনস্টেট করার বিষয় আছে। সবকিছু মিলে আমার মনে একটু সময় দিতে হবে। পদত্যাগ চাওয়াটা বোধহয় একটু অসময় হয়ে গেল। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, শুধু পদত্যাগী না, ধরেন তারা কোথাও গেলে, যেমন রামিসার বাসায় যখন গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তখন ভুয়া ভুয়া স্লোগান দেয়া হলো। মানে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাচ্ছেন প্রায়ই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। মানে 3 মাস যেতে না যেতেই আপনার কি মনে হয় কারা দিচ্ছে, কেন দিচ্ছে এমন স্লোগান? ভাড়া দিচ্ছে এটা বোধহয় বাংলাদেশের জনগণ জানে, এবং যারা সরকারে আছেন তারাও জানেন। এই যে আপনার রামিসার বাসার ওখানে যেটা হয়েছিল, কারা দিয়েছেন, এটা সকলের অবগত আছেন। তো তো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এখন একটা টার্গেট মনে হয়, আমার মনে হয় যে তাকে লক্ষ্য বস্তু করা হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা মেলাইন করতে পারি কিভাবে কিভাবে।
তো ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কি মানে এটা তো সাধারণভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালন উনি ঠিকমতো করছেন কিনা এবং সেই দায়িত্ব পালনে তার প্রবল ব্যর্থতা বিশাল ব্যর্থতা আছে কিনা এগুলো চিন্তা ভাবনা করে এগুলো করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকে, এবং আপনি সংসদও দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন বা আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন তখনও তারা এটাই বলেছেন যে আইনমন্ত্রী থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংবিধান নিয়ে কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার আগে উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই তখন সালাউদ্দিন সাহেবকে কিন্তু রয়ের এজেন্ট, উনি ভারত হুম। থেকে ট্রেনিং করে আসছেন, উনি অনেকদিন এখনো আসামে বলেন ছিলেন, শিরং এসব অনেক সালাউদ্দিন। কথাবার্তা বলা হচ্ছে। তো আপনি যদি একদম প্রথম থেকে দেখেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এই জামাতে ইসলাম এনসিপি বা যারা বিরোধী দলে এখন আছেন তাদের বা অন্য যারা ছিলেন আন্দোলনে সংগ্রামে জুলাই মাসে তাকে টার্গেট করেছেন, এটা বোঝাই যায়। সুতরাং উনি একটা টার্গেট, এবং টার্গেটের কারণে ওনার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা নানা রকম স্লোগান তোলা হচ্ছে, এবং সেটা কতটা ভালো হচ্ছে মন্দ হচ্ছে এটা তো জনগণ বিচার করবে। বাট খুব দ্রুত খুব তাড়াতাড়ি তার পদত্যাগ দাবি করাটা মনে হয় একেবারে একেবারে একটা এমন দাবি যে দাবিটা এখন না করলেও চলে। এবং এই ক্ষেত্রে আপনি দুটা বিষয় যদি ওনারা আনেন, যে একটা রামিসা হত্যাকাণ্ড, এবং আমরা জানি হত্যাকাণ্ডটা কিভাবে ঘটছে, আগে কি হয়েছিল, এবং দেন আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই মিলে তো তার বাসায় গিয়েছেন সান্ত্বনা দিতে, এবং এটা দ্রুত বিচার আইনে ট্রায়ালও হবে, নিশ্চয়ই খুব দ্রুত বিচার হবে। সেখানে যে স্লোগান তোলা হয়েছে এটা তো আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণের কথা বলেন তাহলে কিন্তু এটা ঠিক হয়নি, কারণ তারা তো একটা জায়গায় গিয়েছেন একটা কাজের জন্য, এবং যদি রামিসার বিচারটা তাড়াতাড়ি ত্বরান্বিত না হয়, এবং পুলিশ কিন্তু এটা ক্র্যাক করেছে, যেমন যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েছে মাত্র দুজন স্বামী স্ত্রী। সো এটা তো অলরেডি তারা পুলিশ কাস্টডিতে আছেন, এবং 164 তারা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। সুতরাং এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে খুব তাড়াতাড়ি এটার বিচার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ওই ইস্যুতে কিন্তু দুয়ো দুয়ো দেওয়ার মানে ভুয়া ভুয়া, আগে তো দুয়ো দুয়ো দিতাম আমরা, হ্যাঁ সরে যাও সরে যাও এসব বলতাম, এখন একটা ভুয়া আসছে, মানে এটা জুলাই আন্দোলনের একটা স্লোগানের অংশ আর কি, এখন ভুয়া ভুয়া বলা হচ্ছে। আর আপনার ঝিনাইদহে যে এটা ঘটেছে, হ্যাঁ নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই ঘটা ঠিক হয়নি, এটা নিন্দা জানেই, আমরা সবাই মিলেই এটা নিন্দা করা উচিত, কারণ হুম। আমরা চাই না ডিম পাথর কেউ কাউকে মারুক। আমরা চাই যে আলাপ আলোচনার ভিত্তি থাকুক, এবং আলাপ আলোচনার হুম। মধ্যে শালীনতাটা ফিরে আসুক, যে শালীনতাটা আমরা নষ্ট করেছি, যে ধরনের স্লোগান আমরা শুনেছি নারী পুরুষ নির্বিশেষে স্লোগান যে এসব দেওয়া হয়েছে এবং যা যা করা হয়েছে সেই সব কিন্তু মানে জনগণ ভালোভাবে নেয়নি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং যারা এসব করছেন তারা কিন্তু টের পাওয়ার কথা যে তারা যে নির্বাচনের মাধ্যমে এটার ফলাফল তো পেয়ে গেছেন। সুতরাং এই জায়গাগুলোতে চিন্তা ভাবনা করা উচিত। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ওই যে কি ভায়োলেন্স আমরা করেছি, আরো ভায়োলেন্স ভায়োলেন্স এর বেশি ভায়োলেন্স আমরা করতে পারি, প্রথম দফায় আপনি এটাকে রাজনৈতিক রিটোরিক মনে করবেন কিনা সেটা আপনি চিন্তা করতে পারেন। যে তারা এর আগেও বলেছিল যে আমরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, প্রস্তুতি নিতেই পারেন, যে সশস্ত্র সংগ্রাম যদি কোনোভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোনোভাবে কোনো কিছু না হয় তখন একটা সশস্ত্র সংগ্রামে যেতে পারে। বাট হুম। ওই প্রস্তুতি কতটা ছিল, এবং আমাদের তার পরের অংশে কিন্তু প্রস্তুতির বিষয়টা যখন আমরা খেয়াল করি, আগের প্রস্তুতি এবং পরের প্রস্তুতি যখন অনেকগুলো সবগুলো থানা প্রায় লুট হয়ে যায় এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে যায়, এখন পর্যন্ত মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ যখন বলেছিলেন তখন 1/3 তারা উদ্ধার করতে পারেনি। এখন কিন্তু আমরা কোনো রিপোর্ট জানি না যে এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা এবং অন্যভাবে অস্ত্রের চালান আসছে কিনা। সো এই জায়গাগুলোতে গভীরভাবে সরকারের যে সমস্ত এজেন্সি আছে এবং সরকারকে চিন্তা করতে হবে, যেহেতু আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বারবার বলছি, তা উদার গণতান্ত্রিক ব্যবস্থায় এই ভায়োলেন্স করার সুযোগটা কিন্তু কম। আপনি ইচ্ছা করলে একটা ভায়োলেন্স উস্কে দিবেন, এটা সুযোগ কম। তো এটাকে রিটোরিক হিসেবে দেখতে পারেন, অনেক সময় হয়, হুম। মানে এর আগেও আমি দেখেছি যখন রাজনীতি হয়েছে তখন মাঝে মাঝে এরকম মানে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলা হয়, সেটা কিন্তু অশালীন না। হ্যাঁ আমরা করে দেখে দিতে পারি, হুম। এটা এক ধরনের হুমকির মতো, কিন্তু এটা যে একেবারে করবেন নেমে পড়বেন এরকমটা আমার মনে হয় না। বাট মানে যখন আসলে এজেন্সি যখন গুলো দেখতে অতীতের পারে। উদাহরণ দিয়ে বলছেন যে তারা সেরা ভায়োলেন্স করার ব্যাপারে, তাদের সাথে কেউ হ্যাঁ, পারবে না, তখনই আসলে বিষয়টা মানে অতীতের উদাহরণ না দিলে এটা তো হয়েই থাকে যে অতীতের উদাহরণ দিয়ে একটা জিনিস হয়েছে যে অতীতের উদাহরণ দেওয়ার ফলে মানে অতীত নিয়ে যারা আলোচনা করছেন, এখন অনেক আলোচনা আসছে না, ষড়যন্ত্র, আপনার মেটিকুলাস ডিজাইন, তো অতীতের কথা এইভাবে বলার ফলে কিন্তু এটা মনে হতে পারে মানে উনি নিজেই নিজের কথাতে ফেঁসে যাচ্ছেন আসলে, যে তখন মনে হবে যে এই আন্দোলনটা আরোপিত আন্দোলন ছিল, এই আন্দোলনটার মধ্যে
কিছু জিনিস ছিল যেটা ভায়োলেন্সের দিকে ইচ্ছা করে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো উনি নিশ্চয়ই চিন্তা করবেন। যারা এইসব কথাবার্তা বলবেন তাদেরকে আরো সাবধান হতে হবে, কেন ওই কথাটার মানে ইচ্ছা এটাও করে হতে হোক আর পারে। অনিচ্ছাকৃত বা স্বয়ংক্রিয় হোক, হ্যাঁ, ভায়োলেন্স তো আপনি বলতে সেখানে পারেন ছিল। যে এটা হ্যাঁ। বেরিয়ে গেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনি কি ফ্রুটি খেয়েছেন কিনা, একটা জোক আছে না যে হুম ফ্রুটি হুম খেলে সব সত্যি কথা বলে ফেলে। হুম হুম তো এখন আপনি, সেই জন্যই বললাম যে এই রকম কথাবার্তা বলার কিন্তু, রাজনৈতিক কথাবার্তা বলার অ্যাগ্রেশন দেখানোর কিন্তু বিপদ আছে, যে আপনি জি। ওই বিপদটা আপনি নিজে টেনে আনছেন কিনা। যেমন মাহফুজ সাহেব যে স্টেটমেন্ট দিয়েছিলেন, 2 ঘন্টা পরে অবশ্য তার মাহফুজ সাথে একটা সাহেবের লেজ জব স্টেটমেন্ট করছেন। নিয়ে আরেকটু কথা বলবো, একটু বড় করে কথা বলবো। আওয়ামী লীগের ফেরা মাহফুজ আলম, আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তাদের যে বক্তব্য সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেটি কারণে আসলে এই ভুয়া ভুয়া স্লোগান, পদত্যাগ, রামিসা হত্যাকাণ্ড। এবং একই সাথে আমরা দেখছি রামিসার সাথে সাথে মানে তার কিছুদিন আগে শিশু ইরা হত্যাকাণ্ড, ওই একই রকম ধর্ষণের পরে হত্যা চেষ্টা, তারপরে একই দিনে আরো কতগুলো ঘটনা, ডক্টর মামুন, যদি বলি চট্টগ্রাম, মিরপুরে তো আছেই, মুন্সিগঞ্জ, ধামরাই, কতগুলো জায়গায় একসাথে একই দিনে এরকম ঘটনা শোনা যাচ্ছে, মাদ্রাসাগুলোতে শোনা যাচ্ছে। মানে আমাদের কি কোনো নতুন করে কিছু সমস্যা হলো? আমাদের সমাজটা কি অবশ্যই, এরকমই? অবশ্যই, ধরেন অবশ্যই। আমরা যখন বেড়ে উঠছিলাম তখন কি বিষয়টা এরকম ছিল? মানে কি হলো যে এত এত শোনা যাচ্ছে? দুটো দুটো বড় সমস্যা, এবং আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, আমাদের যে সাংস্কৃতিক চর্চা গত 18 মাসে থেমে গেছে। আমরা মাজার যেমন ভেঙেছি, আমরা যাত্রা শিল্পীরা অনুষ্ঠান না করে পালিয়েছি, ব্যান্ড সঙ্গীতরা ভয়েই ঢাকার বাইরে যায়নি, অডিটোরিয়ামে ঢুকে গেছে সাংস্কৃতিক চর্চা। নাচ, গান, কলা, কবিতা, একটা উগ্রপন্থী যে গোষ্ঠীর উত্থানে সরকার সহায়তা করেছিল অন্তর্গত সরকার, যেটা মাহফুজের কথা এসেছে, সে কারণে সাংস্কৃতিক যে জগৎ সেটা সংকুচিত হয়েছে। আপনি যখন সাংস্কৃতিক জগৎ সংকুচিত হয়, আপনার যে মোরালস, যে ভ্যালুস, সেটা তখন ব্রেক করে, এবং যেগুলো আসলে অপরাধ প্রবণতা ঠেকাতে সাহায্য করে, সেটা যখন আপনার এন্টারটেইনমেন্ট আপনার বন্ধ হয়ে যাবে, আপনি তখন অন্যান্য এই ধরনের অপরাধ যেগুলো পারভার্টেড, বিকৃত, সে ধরনের অপরাধে যাবেন অনলাইনের ক্ষেত্রে। আমি আরেকটু ইলাবোরেট করি। আমাদের দেশে যেমন 100 মাজার ভাঙা হয়েছে, বাউল শিল্পীদের পুড়িয়ে মারা হয়েছে, আমাদের যাত্রা করতে দেওয়া হয় নাই, আমাদের কনসার্ট করতে দেওয়া হয় নাই, আমাদের ইভেন্ট, বিয়ে বাড়িতে যে গান বাজনার সংস্কৃতি সেটা করতে দেওয়া হয়নি, হলুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়েছে, মেয়েদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করা হয়েছে। এই যে তৌহিত জনতা, যার পিছনে রাজনৈতিক ব্যাকিং ছিল, আপনি যদি সেটাতে দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু আপনাদের এই অপরাধ দমনে আমরা কালচারকে ডেটারেন্ট হিসেবে দেখি। এটা 1 নম্বর। যখন এটা ঘটেছে, মানুষ অনলাইনের দিকে ঝুঁকেছে, বাসায় ঢুকে গেছে, এবং আমাদের যে সেফ চাইল্ড ল বা সেফ সাইট ইউজের বিষয়, সেটা আমরা এখনো আমাদের সেই ক্যাপাসিটি আসেনি। আর একটা সোশ্যালিতে আমরা একটা কথা বলি কালচার ল্যাগ, অর্থাৎ টেকনোলজি, ধরেন কোনো অনলাইন টেকনোলজি বের হয়ে যাচ্ছে, আপনি অনলাইন ইন্টারনেটে চলে যাচ্ছেন, ফেসবুকের দিকে বেশি চলে যাচ্ছেন, কিন্তু একটা আইন তো থাকতে হবে, একটা নিয়ম তো থাকতে হবে। এখন যে অনলাইনে বেশিং হয়, অনলাইনে যে বুলিং হয়, অনলাইনে যে মানুষের পুষ্টি উদ্ধার করা হচ্ছে, সেটা বেড়েছে। কারণ এটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন, এই যে সেটা আইন তৈরি হওয়া থেকে এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এই মাঝখানের টাইমটাকে আমরা বলি কালচার ল্যাগ। এই কালচার ল্যাগটা কিন্তু তৈরি হয়েছে, সংস্কৃতি কমেছে, আইটির দিকে ঝুঁকে গেছি, আমরা জানি না কিভাবে এটাকে ট্যাকেল করবো, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা যুক্ত হচ্ছে। সবকিছু মিলে পুলিশ ভঙ্গুর অবস্থা, আইন শৃঙ্খলা ভঙ্গুর অবস্থা, বিপ্লব পরবর্তীটা ঘটে, সবকিছু মিলিয়ে এই ঘটনাটা কিন্তু কন্ট্রিবিউট করছে। বাট এই সাংস্কৃতিক যে অ্যাবসেন্স এবং অনলাইন যে কন্ট্রোলিং সিস্টেমের যে অ্যাবসেন্স, সেটা কিন্তু এই অপরাধ জগৎকে আরো উস্কে দিচ্ছে তাহলে এবং এখন অপরাধ সরকার বৃদ্ধি আসলে, মানে পাচ্ছে। এখন তো নতুন সরকার, নির্বাচিত সরকার আসছে, এই অবশ্যই, যে ল্যাগটা কমানোর জন্য আসলে কি পদক্ষেপ নিয়েছে প্রথম বা আমি যেটা চাই যে এখন খেলাধুলা নিচ্ছে বাড়ুক, দেখছেন? খেলাধুলা বাড়ুক, সাংস্কৃতিক চর্চা বাড়ুক, সবাই উন্মুক্ত হবে, আমরা একটা সেকুলার কান্ট্রি, আমরা সেভাবে চলবো, মধ্যপন্থার দেশ সেভাবে চলবো। এসব তৌহিদি জনতাকে থামাতে হবে, অনলাইন বুলিং এর জায়গাটা থামাতে হবে, একই সাথে অনলাইনে যে সাইট গুলো ফরবিডেন সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, ভায়োলেন্স কমাতে হবে, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, স্কুল, কলেজ সবগুলোকে একসাথে করেই আমাদের সামনে এগোতে হবে, তখন আমরা এই ধরনের ব্যবস্থা থেকে মুক্ত হতে এই পারবো। আমি একটু সরকারের মধ্যে ক্ষমা কি চেয়ে সেই নিই, উদ্যোগগুলো? আমি হ্যাঁ। অনুষ্ঠানের মাঝখানে ক্ষমা চেয়ে নিই যে আমাকে 5 মিনিটের মধ্যে আপনি ছেড়ে দিলে আমি খুশি হব। আচ্ছা, আপনি কি একটু এটা বলবেন যে এই উদ্যোগগুলো আপনি যেটি বলছেন, সেই উদ্যোগগুলোকে নেওয়া হচ্ছে, এই সরকার নিচ্ছে দেখছেন? না, মাত্র মাত্র কয়েকদিন সময়, কিন্তু আমি কালচারাল ফ্রন্টে স্পোর্টস যেমন নতুন করে হচ্ছে, আবার নতুন করে আমাদের খেলার মাঠগুলো উদ্ধারের চেষ্টা চলছে, কালচারাল প্রোগ্রাম গুলো হচ্ছে, নজরুল জয়ন্তী আমরা উদযাপন করলাম, সবকিছু মিলে কিন্তু সরকার থেকে কালচারাল ফ্রন্টটাকে তুলে আনছে। টিভিতে আবার শুরু হয়েছে নতুন করে কথা, তো আমি দেখছি যে আসার জায়গাটা তৈরি হচ্ছে, একটু সময় দিলে তৈরি হয়তো বা হয়েছে, জি। আস্তে ডক্টর আস্তে মামুন, যেহেতু হবে। সময় কম, তাড়াতাড়ি করে ওই প্রসঙ্গটা আনি যে আওয়ামী লীগ ফিরেছে, মাহফুজ আলমের সেই বক্তব্য আপনারাও রেফার করছিলেন। তারপরে আসিফ নজরুল বললেন যে আওয়ামী লীগ ছিলই, এবং এখন আবার আমরা তার মাঝখানে আবার শুনলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ, তিনিও বলছেন শেখ হাসিনা ফিরলে তার সাথে ইনসাফ করা হবে, এবং শেখ হাসিনা বলছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন, এ বছরই ফিরবেন। তিনি বলছেন জেলখানা রেডি করতে, ফাঁসির মঞ্চ
রেডি করতে, আসলে বার্তাটা কি কি হচ্ছে? না, যেটা হচ্ছে যে মাহফুজুর রহমানের পোস্টের কথা আমি বললাম যে অন্তত 15টা ঘটনা আবার রিপিট করতে চাই না, কয়েকটা জিনিস উল্লেখ্য, কালচারের বিষয়টা উল্লেখ্য, 71 খুবই উল্লেখ্য, জামাতের ঘাড়ে শহরের বিএনপি কে ঠেকানো, এটাও উল্লেখযোগ্য ঘটনা। আমাদের যে যুব সমাজের যারা একটা বিপ্লব করলো, তারা মবে পরিণত হলো, এটা একটা ঘটনা। ভাষার ব্যবহারের কথা বলেছে। সর্বোপরি আরেকটা কথা বলেছে, যারা যুক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের বলে গুপ্তদেরকে প্রোভাইড করা হয়েছে। সবকিছু মিলে মাহফুজের পোস্টটাকে আমি সিগনিফিকেন্ট হিসেবে দেখি, এবং যেটা ঘটেছে আমাদের চেতনার অপমৃত্যু কিন্তু ওখানেই ঘটেছে, শুধু আওয়ামী লীগ ফিরে আসেনি। অর্থাৎ একদিকে ফ্যাসিবাদ শাসন ছিল, সেটা থেকে মুক্ত না হয়ে আরো পিছিয়ে গেছে, এবং ডানপন্থার উত্থানে যে স্পন্সরশিপের কথা মাহফুজ বলেছেন, এটা ঠিক কথা। আসিফ নজরুল স্যারের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, ওনার স্টেটমেন্টটাকে গ্রহণ করবেন, আমি মাহফুজেরটাকে গ্রহণ করবো না। সবগুলো ঘটনা মিলে যায়, সবগুলো ঘটনা তৈরি হচ্ছে, কিন্তু আপনি শেষ অংশে যা বললেন, বাংলাদেশের বাস্তবতায় এটি বড় অবাস্তবতা যে শেখ হাসিনা আবার খুব দ্রুতই ফিরবেন, সেটা ফাঁসির মঞ্চে চড়ার জন্য হোক বা রাজনীতি করার জন্য। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন আসলে দেখি না। আমরা আশা করি যে আমরা জুলাই আবারও আটকে গেছে। এগিয়ে যাওয়া, সেটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আপনার খুব তাড়া তাড়া আছে, যে ঠিক আছে আপনি তাহলে লিড নিতে পারেন। আমি এই প্রসঙ্গটি একটু জনাব আবু আলম শহীদ খানের সাথে কন্টিনিউ করতে, জি, আব্দুল্লাহ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ না না, শেখ পারিপার্শ্বিকতা হাসিনা যেমন নিজেই ধরেন, বলেছেন, হ্যাঁ ধরেন আমার আমার নিজেই সাথেও বলেছেন। এই অনুষ্ঠান মানে আমার সাথে কথা হয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে, আমার বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার যে সুযোগ হয়, সেখানে আমি জিজ্ঞাসা করেছি এই প্রসঙ্গটা, যে এখন তো বিশেষ একটা বাস্তবতাও আছে, মৃত্যুদণ্ড মাথায় আছে এবং নিষেধাজ্ঞা আছে। মানে বলেন অনেক সময় যে এর আগেও তিনি 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই বাস্তবতার এই বাস্তবতাকে এক, মানে পরিস্থিতি বিবেচনায় মনে হয় তার আসার মতো বাস্তবতা আছে। না, ওই ওই প্রত্যাবর্তন যেটা ছিল সেটা তো তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এবং তার বিরুদ্ধে কোনো মৃত্যুদণ্ডের মতো একটা দণ্ড আরোপ আরোপ করা হয়নি। তো সুতরাং ওই বাস্তবতা আর বর্তমান বাস্তবতা এক নয়, যে যেহেতু একটা আইসিটিতে একটা মামলা হয়েছে। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা পুরোটা একটা রাজনৈতিক নেগোসিয়েশনের ব্যাপার, যে আওয়ামী লীগ সরকারের সাথে কিভাবে নেগোশিয়েট করবে। তা সরকারের সাথে তো পুরোটা নেগোশিয়েট করতে হবে, কারণ বিরোধী দলের সাথে নেগোশিয়েট করার কিছু নাই, কারণ তারা তো হুমকি ধামকি দিতেই পারে, আন্দোলন করতেই পারে, তারা অনেক কিছু বলতেই পারে। বাট মূলত সরকারের সাথে, সরকার যদি চায়, সরকার যদি ওই আইসিটির যে মামলা আছে তার আলোচনার ভিত্তিতে ওনারা যদি মনে করে যে ঠিক আছে, ওই মামলাটাকে আপিলে যখন যাবে তখন সেইখানে ন্যায় বিচার নিশ্চিত করা যায় না কিনা, এরকম একটা কথা বোধহয় তথ্য উপদেষ্টা বলেছেন, যে আমরা তার প্রতি ন্যায় বিচার শব্দটা ব্যবহার ইনসাফ, করেন, কি জানি বলেছেন ইনসাফ, এটা, হ্যাঁ ইনসাফ, ইনসাফ হবে, তার ইনসাফ। সাথেও ইনসাফ হবে। আমি হ্যাঁ, আমি মাঝে মাঝে মানে আমার জন্য কষ্ট হয়ে যায়, কারণ আমি বাংলা থেকে আবার ওই যে উর্দু ভাষায় যেতে আমার কষ্ট হচ্ছিল। যাই হোক, ইনসাফ দিবেন, তো ওই যে ন্যায় বিচার নিশ্চিত করবেন। তো সো ওইখান থেকে আপনি যদি, ওখান থেকে আমরা চিন্তা করি এবং ওনার বক্তব্যের পরেই বক্তব্য যদি চিন্তা করি, তাহলে এখানে একটা পলিটিক্যাল নেগোসিয়েশনের ব্যাপার আছে কিন্তু। এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হলে তো আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা লাগবে। ওই ইন্টারভিউতে সম্ভবত শেখ হাসিনা এটাও বলেছেন যে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলাতে যেতে রাজি আছেন, এরকম একটা কথা শুনেছি। সত্য কিনা জানি না, মানে পুরা জিনিসটা আমার পড়া হয়নি। তো উনি এখানকার আইসিটির যে মামলা চলছে, আইসিটি কে বলছেন যে এটা তো ক্যাঙ্গারু কোর্টের মতো, এবং এখানে তো উনি হাজির হতে পারছেন না, তার বক্তব্য দিতে পারছেন না, সুতরাং তিনি আন্তর্জাতিক যে আদালতটা আছে হেগে, সেখানে এই বিষয়ে মামলা হলে তিনি ওখানে ফেস করতে রাজি আছেন। তো এই সব মিলায় অনেক বড় বিষয়গুলো ছিল, সব মিলায় হয়তো তার চিন্তা যে হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বর তো বেশ, এখন থেকে আরো 7 মাসের মতো আছে। তো 7 মাসে তো অনেক কিছু ঘটতে পারে, 7 দিনেও অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং ওনার যে ফিরে আসার ব্যাপারটা উনি বলছেন, অনেক কিছু আলাপ আলোচনার ভিত্তিতে এটা হতেও পারে, এবং ওই ফিরে আসা নির্ভর করবে সাকসেসফুল নেগোসিয়েশনের উপরে, কিভাবে নেগোসিয়েট তারা করতে পারবেন। নেগোশিয়েটটা আদারওয়াইজ মানে আমি সরকারের সাথে নেগোসিয়েশন, মানে কি সরকারের মনে হয় সাথে কিছু? দলের, আওয়ামী লীগের, হ্যাঁ, আচ্ছা সেরকম না কিছু কি সরকারের সাথে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হ্যাঁ, তো হতেই পারে, কারণ আওয়ামী লীগ তো ছোট দল না, এমন খুব ছোট দল যারা একেবারে মিলিয়ে গেছে এরকম তো না। আমরা এগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, গত 18 মাস ধরে আলোচনা হয়েছে, এবং এখন পর্যন্ত লোকজন তো এটা বলে যে আওয়ামী লীগের কমপক্ষে 25-30% ভোট ব্যাংক আছে, তাদের সমর্থক আছে। তো এটা যদি 4 কোটি 5 কোটি মতো মানুষ হয়, তাহলে তো এটা অনেক বড় বিষয়। এবং কত হাজার বাইরে আছেন, পালিয়ে আছেন, কত হাজার জেলে আছেন, এরকম হিসাব করলেও তো 20 থেকে 50 হাজার মানুষ হবে। তো তার বাইরেও তো তাদের অনেক লোকজন আছে, এবং অনেক সাধারণ মানুষ আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী। তারা তো এই লুটপাট বা ফ্যাসিস্ট
যে আচার আচরণ এটার সাথে তো ছিলেন না, কর্তৃত্ববাদী শাসনের অংশ ছিলেন না তারা। কর্তৃত্ববাদী শাসন তো হলো সরকারের শাসন। আর আওয়ামী লীগ এর দল এই তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা তো এইসবের মধ্যে ছিলেন না। সুতরাং তাদের বিষয়টা, তাদেরকে ওই যে সালাউদ্দিন সাহেব মাঝখানে আরেকবার একটা কথা বলেছিলেন না, যে তাদেরকে পুলিশ দিয়ে আমি কতদিন ঠেকিয়ে রাখতে পারবো, তো সেটাও অনেক বিবেচনার বিষয় আছে। সুতরাং সরকার নেগোশিয়েট করবে কি করবে না এটা সরকারের ব্যাপার। সরকার দেখবে, সরকার তো নিশ্চয় ওয়ে করবে যে আমার আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করা উচিত কি উচিত না, অথবা তাকে ঠেকিয়ে রাখা উচিত কি উচিত না। তো সেটার জি। ভিত্তিতে তারা এখন চিন্তা সরকার ভাবনা আসলে করবে। এই যে সরকারের উপরে এই একটা মানে একটা স্ট্রেসই যদি বলি বা একটা চাপ, তার উপরে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের চাপ বা বিভিন্ন সময় ভুয়া ভুয়া স্লোগান, রাস্তায় একটা আন্দোলনের হুমকি আছে, আবার একটা 5ই আগস্ট ঘটানোর হুমকি আছে, গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতির কথা বলা হচ্ছে বারবার বিরোধী দলের পক্ষ থেকে। মানে সরকার এই চাপ সামলানোর মতো, কারণ বিভিন্ন সময় যে বলা হচ্ছে যে এখন আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল শক্ত হয় নাই, অর্থনৈতিক অবস্থাতে এখনো ভঙ্গুরতা রয়ে গেছে, নানান রকম চাপের মধ্যে সরকার, তার মধ্যে এই চাপগুলো নিয়ে সরকার মানে চাপটা নিতে পারবে তো মনে হয়? প্রথম কথা, নিতে পারবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন, বাট সরকারকে তো নিতেই হবে। সরকারের সামনে অপশন কি? ওরা কি 3 মাসের মধ্যে বলে দিবে না ভাই আমি আর চাপ নিতে পারছি না সুতরাং গুড বাই? এটা তো সরকার বলবে না। সরকার তো তার মেয়াদ 5 বছর পূর্ণ করার চেষ্টা করবে। সুতরাং এই চাপ নেওয়া এবং চাপটাকে মোকাবেলা করা, এটা সরকারের নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে, তারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। এবং সেইখানেই তো নানান নেগোসিয়েশনটা হবে, যেহেতু এখন তারা একটা আপনি ঠিকই বলেছেন যে অর্থনীতিটা কিন্তু বেশ ভঙ্গুর অবস্থায় আছে। অর্থনৈতিক চাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, কোটি কোটি নিরন্ন মানুষ হুম। বা নিপীড়িত মানুষ যখন ক্ষুধার বিষয়টা আসবে, এবং এই বছর তো আমাদের খাদ্যশস্যের ঘাটতি দেখা যাচ্ছে। অলরেডি 2 লাখ টনের মতো বেশি ধান নষ্ট হয়ে গেছে, চাল পাওয়া যাবে না। সো এইসব বিষয়ে এবং বাজারের যে মূল্য, ইনফ্লেশন, তেলের দাম বাড়ানোর জন্য বিদ্যুতের দাম বাড়ানো, সব মিলিয়ে কিন্তু একটা ইনফ্লেশন ডাবল ডিজিট পার করে ফেলবে। এবং সেই ইনফ্লেশনের প্রধান আঘাতটা যাবে কিন্তু দরিদ্র মানুষের উপরে। তো দরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে কিন্তু সেই চাপটা অনেক বড় হয়ে যাবে। তখন কিন্তু রাজনৈতিক নেতারা, যারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চান, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, বা যারা এখন নেগোশিয়েট করতে চান, তারা কিন্তু এটাকে এমনকি আমরা দেখলাম যে আদালতেও কয়েকজন আইনজীবী গিয়েছিল, কিন্তু আদালত তো সেগুলোকে খারিজ করে দিয়েছে, মানে গ্রহণই করে না। তো এটা তাহলে কি বুঝবো আমরা? না না, এটা তো পরিষ্কার খুব বোঝা। এটার জন্য বোঝার জন্য কোনো হার্ভার্ডের পিএইচডি হওয়ার দরকার নেই, এটা সিম্পল জিনিস। সেটা হলো এই যে আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি না। বিচার বিভাগ যে সুপ্রিম হবে এই কথাটা যদিও তাদের 31 দফা যে ইস্তেহার দিয়েছিল সেটার মধ্যে এটা ছিল, কিন্তু কিন্তু দেখেন এসেই কি করলো এটা। আর না হলে কল্পনা করতে পারেন যে বিচারক যে ইউনূসের বিরুদ্ধে রিট হয়েছে তার শুনানি পর্যন্ত করতে দিল না। সে বললো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য। আচ্ছা, তো সেটা তো আপনি এই কথাটা বলবেন কখন? যখন আপনি দুই পক্ষের কথা শুনবেন। শুনানির অর্থটা কি? আপনি উভয় পক্ষের কথা শুনেন, আপনি তো শুনানি করার সুযোগই দিলেন না। তার মানে কি বোঝা যায়? যে ওই বিচারক যারা বসে আছে তারা জানে যে ক্ষমতায় কারা আছে এবং এখানে স্বার্থ কার জড়িত। আপনি দেখেন এই যে তারেক রহমান এবং খলিলুর রহমান নিজে এখন যে পররাষ্ট্রমন্ত্রী, এক দুর্বৃত্ত। আচ্ছা, মানে খুন এবং আত্মহত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ আছে, এই লোকটাকে সে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে এবং ইউনূস তাকে আইনে মানে কোথার থেকে 25 বছর পরে উড়াই নিয়ে আসছিল। এসে একের পর এক দেশ বিরোধী কাজ করে যাচ্ছে, কিন্তু তার কোনো ইয়ে নেই। আচ্ছা, একটা জিনিস দেখেন, সে খলিলুর রহমান নিজে বলছে যে এই চুক্তি করার আগে তারেক রহমান, বিএনপির তারেক রহমান এবং জামাতের ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কথা বলে এইগুলা করা হয়েছে। তারেক রহমান কিন্তু কোনো এটার কোনো মানে রিজয়েন্ডার দেয় নাই। শফিকুর রহমান ওই মিনমিন করে বলছে না আমাদের সাথে তো আলোচনা করে নেই। আচ্ছা, ভালো কথা, আলোচনা যদি না করে থাকে তো এটা নিয়ে তো আপনার শক্ত অবস্থান, যে আমাকে জাতির সামনে আপনি বিশ্বাসঘাতকতা পালাচ্ছেন কেন? পার্লামেন্টে আপনি তুললেন না কেন? রুমিন ফারহানা এটা তুলতে গেল, রুমিন ফারহানা কষ্ট করে বললো যে আমি 5টা ইয়ে কি বলে সংসদ সদস্যের সম্মতি পাই নাই এটা তোলার জন্য। এগুলো কি বোঝা যায়? এবং তারেক রহমানের যে তার প্রত্যক্ষ মদদে এই চুক্তি হয়েছে এটা তো আর কোনো বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই বুঝতেছে এটা। তা না হলে অ্যাটলিস্ট এগুলো নিয়ে তো আলো। আচ্ছা ঠিক আছে, দুই মন্ত্রী বলছিল না যে যদি কিছু, আচ্ছা যদি কি আছে, আপনি $6 বিলিয়ন ব্যবসা বাঁচানোর জন্য অনলি 6 বিলিয়ন, একটা খেয়াল রাখবেন, আপনি $16 বিলিয়ন
মানে মানে বাংলাদেশ থেকে জোর করে তারা আমাদের তাদের জিনিস আমাদের কিনতে হবে। এই যে এলএনজি কিনতেছে এতদিন, বলছে যে ওই যদি মধ্যপ্রাচ্যে অশান্তি হয়, আরে মধ্যপ্রাচ্যে অশান্তিটা হইলো কেন? এটা তো আমেরিকার জন্যই হয়েছে। তো অশান্তি যখন থেমে যাবে তখন তো আমরা আবার পুরোনো দামে ফিরে যেতে পারতাম। তো সেইটা তারা করতে দেবে না, অর্থাৎ আমাদের কাছ থেকে কেন। আর সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তী সরকার মানে এই ফজল কবির খানের কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম যে ওরা চাচ্ছিল তেল গ্যাস যারা ইয়ে করবে এখানে এক্সপ্লোরেশনে আসবে, তারা বলছে যে শ্রমিকদের এই সুবিধা দিলে আমরা এখানে আসবো না। আরে ভাই, আপনাদের কি হাত পায়ে ধরছিল কেউ যে আপনারা এই চুক্তি না করে অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেবেন না? এটা কি কোনো প্রায়োরিটি ছিল এই সরকারের? তা আপনি যেখানে 20 বছর 30 বছরের স্বার্থ জড়িত আমাদের দেশে, লং টার্ম একটা ইম্প্যাক্ট হবে, সেখানে আপনি 1.5 বছরের সরকার কিভাবে তার সিদ্ধান্ত নেয়? ওই যে বললাম সিদ্ধান্ত নিয়েছে কি কারণে জানেন? সে তো পরিষ্কার বলছে যে এটা বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা করা হয়েছে। তার মানে কি? আপনারা সবাই মিলে এই দেশটাকে বিক্রি করার একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। আর যেটা বললাম, আপনি $6 বিলিয়ন ব্যবসা বানার জন্য আপনি $16 বিলিয়ন কেন আমার খরচা করুন? এই $6 বিলিয়ন কি অন্য অন্য কোনো জায়গায় মানে পোশাক রপ্তানিকারক যারা আছে তারা অন্যান্য বাজার ঠিক করবে, তাই না? ফ্রি মার্কেটে যদি আপনি বিশ্বাস করেন, ফ্রি মার্কেটের অর্থটা কি? যে আপনার যেখান থেকে খুশি, আপনার যেখানে আপনার স্বার্থ বিঘ্নিত না হয়, আপনার লাভ হয়, আপনি সেখানে যাবেন। তা আপনি তো আমাকে সেটা করতে দিচ্ছেন না। আপনি এমন এমন চুক্তি মানে একটা ওই যে তেলের গ্যাসের চুক্তি অলরেডি সই করে ফেলছে। এটা কই তারেক রহমান তো একবারও বললো যে না, আমরা এটা সম্পূর্ণভাবে পুরোপুরি আলোচনা না করে এটা আমরা করবো না। তা তো করলো না, এই সরকারই করলো। এই সরকার মানে তারেক রহমানের সরকার খলিলকে পাঠাইলো ইয়েতে ওয়াশিংটনে, যে সে চুক্তি স্বাক্ষর করে আসবে। আর সেখানে মানে আমার খালি দেখে মনে হচ্ছিল যে জ্বালানি মন্ত্রী তো ইকবাল হাসান মাহমুদ টুকু, সে কোথায়? সে কেন গেল না চুক্তি সঙ্গে? এখানে খলিলের ভূমিকা। এগুলার জবাব কে দেবে বলেন? এগুলার জবাব দেবে মানুষ। মানে যে প্রশ্নগুলো আপনি করছেন, এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষের মনে উঠছে। তো সরকার যদি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাহলে এটা কি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেল না? না, আমি কথা তো সেই জায়গাতেই, আপনি একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসছেন, জনগণের পপুলার ভোটে দিচ্ছেন। তো আপনার তো মানুষের এই দেশের মানুষের প্রতি আপনার আস্থা থাকার কথা। আপনি আমেরিকা যদি তাদের এই বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা আমাকে সরাই দিবে, সরাই দিলে দিয়ে ভোট দিবে। আপনি আমার জনগণের কাছে যাবেন যে আমি তাদের স্বার্থ রক্ষা করতে আসছি। ইরানিরা করতেছে না। তো এখন দেখেন, ওই যে আমেরিকা বলছিল না যে ইরানকে আক্রমণ করব, আর লক্ষ কোটি কোটি লোক মানে ওই রেজিমের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আমরা আমাদের সহজ, কিন্তু কেউ তো নামে নাই রাস্তায়। রাস্তায় নেমেছে ওই ওই খামেনির রেজিমের পক্ষেই নেমেছে। তারা বলছে যে আমরা পরাধীনতা স্বীকার করব। তো আমরা তো সেই জিনিসটা করতে পারছি না, আমরা আগের থেকে ওদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। কি খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গ, এটা অন্য প্রসঙ্গে নয়, এই যে একজন শক্তিশালী ব্যক্তি অথবা একজন ধনবান ব্যক্তি, তার কাছে যে বিক্রি হয়ে যাওয়া, নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেওয়া, নিজেদের প্রফেশনকে বিক্রি করে দেওয়া, তারও কিছু প্রবণতা কিন্তু আমরা আপনি নিজেও মিডিয়ার দীর্ঘদিনের মিডিয়ার লোক, আমিও মিডিয়ায় কিছু কাজকর্ম করেছি। তা আমাদের মিডিয়াগুলির মধ্যে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে ধনবানের কাছে বিক্রি হয়ে যাওয়া, এবং ধনবানরা নিজেরাই একাধিক মিডিয়ার মালিক হয়ে যাচ্ছেন, মালিক হয়ে তারাও একটা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখছি, প্রথম আলোর কিছু কর্মকাণ্ড দেখছি, কালের কণ্ঠে কিছু কর্মকাণ্ড দেখছি। প্রথম আলোকে দেখছি তারা বসুন্ধরার বিরুদ্ধে নিউজ করতেছে, আবার বসুন্ধরা দেখছি তাদের কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন দিয়ে প্রতিদিনই তারা প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করছে। আবার এর মধ্যে অন্য যারা আছে, যেমন ওরিয়ন গ্রুপ, তারাও দেখছি নানা রকম ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এখন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আবার নাবিল গ্রুপ, এদেরও নানা রকম ভূমিকা দেখছি। কি বলবেন আপনি? শুধু নাবিল গ্রুপ, আরেক গ্রুপের আসতেছে তারা। এই যে ইউনূসের আমলে তার যে প্রেস উইং এর লোকজন ছিল, আর এক দুর্বৃত্তের কাছ থেকে টাকা নিয়ে ইংরেজি কাগজ বাইর করতেছে, কি ওয়াদা না ফোয়াদা কি একটা নাম। আচ্ছা, বুঝছেন? তো এখন আপনি কল্পনা করে দেখেন যে আপনি যত বড়, তার নামে দুদকের মামলা চলতেছিল, সেই মামলা তারা উইথড্র করেছে। তো এখন তারেক রহমান যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, তাহলে বলতো না যে আচ্ছা না,
এই দুদকের যে মামলাগুলো আছে এগুলা দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করলে মামলাগুলো পুনরুজ্জীবিত। ইউনূসের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে সেগুলো কোথায়? আচ্ছা, কোনো কিছু করতেছে না। আর এখন যে আপনি যে প্রথম আলো আর বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা গ্রুপেরটা তো বোঝাই যাচ্ছে তারা এই মিডিয়া জগৎ সৃষ্টি করেছিল বা সাম্রাজ্য সৃষ্টি করেছিল তাদের অবৈধ সম্পদকে রক্ষা করার জন্য। এটা তো আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে প্রথম আলো, ডেইলি স্টার এদের মালিকরা ওই রকম না, যেমন লতিফুর রহমান ছিল, সে কোনো সময় ইন্টারফিয়ার করতো না। এবং কিন্তু দেখেন, আমি আজকে সকালে এত মনটা খারাপ হয়ে গেল আমার দেখে, প্রথম আলোর মতো নিউজ পেপার নাবিল গ্রুপের যে কর্ণধার কি আমিনুল ইসলাম নাকি, তার ইন্টারভিউ ছাপছে, লম্বা ইন্টারভিউ। কি ব্যাপার? উনি মানে কৃষি এবং গবাদি পশুর মাধ্যমে কিভাবে দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। তো আমি কোশ্চেন গুলা পড়তেছিলাম। তো আমি যদি সাংবাদিক হই, আমি যদি সম্পাদক হই, আমি তো প্রথম প্রশ্নটা করবো যে আচ্ছা, আপনার বিরুদ্ধে যে ওই 1000 কোটি টাকা মানে তসরুপের মামলা হয়েছে দুদকে, ওটা নিয়ে আপনি প্রথমে কথা বলেন, ওইটা ধারে কাছে যায় না। আর প্রেস ক্লাবের নেতারা ওই কি করে, ওই যে কি ঈদের সময় সেমাই টিয়ে দেয় নাবিল গ্রুপের সৌজন্যে, আবার বড় করে ব্যানার লেখে। ওই প্রেস ক্লাবের সাংবাদিকদের ভিখারি বানাইছে, বুঝলেন? আমার ভিক্ষা দাও। তো একবার চিন্তা করে দেখে না যে আচ্ছা, এই লোকটার কাছ থেকে যে আমরা এই জিনিস, এই লোকটা তো এটা দুর্বৃত্ত, কেমন এটা। তারপরে কি রূপায়ণ গ্রুপের, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, জমি আত্মসাতের মামলা আছে, তাকে নিয়ে প্রেস ক্লাবের মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই মিলে তাকে লাঞ্চ খাচ্ছে তাকে নিয়ে, এবং তিনি আবার অনুদান দিচ্ছে, সেখানে সে আবার ছবি ছাপতেছে। তার মানেটা কি? মানে আমরা কোথায় যাব, কার কাছে যাব? এখন প্রথম আলো, চিন্তা করেন আপনি যে নাবিল গ্রুপের এই কর্ণধারের ইন্টারভিউ তারা কেন নিবে? আর ঠিক আছে, ইন্টারভিউ নিতেই পারে, তাকে তো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আপনার বিরুদ্ধে যে এই যে 1000 কোটি টাকার মানে দুর্নীতির মামলা আছে, এগুলো সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনি পার পেয়ে যাচ্ছেন কেন? আমাকে একজনে বলল যে জামাতিদের সাংঘাতিক ব্যাকিং আছে এই লোকের প্রতি, সেই জন্য জামাতিরা কোনো কথা বলে না। তো জামাত নাকি খুব একটা সৎ মানে লোকের মানে রাজনৈতিক দল, সমস্ত সৎ লোক। তো সৎ লোক হইলে তো এদেরকে প্রশ্রয় দেয় কেন, এদেরকে প্যাম্পার করে কেন? তো মিডিয়া জগৎ হয়েছে কি, আমাদের সাংবাদিক যারা আমি তো বুঝতে পারি। আমাকে অনেকে বলে যে আরশাদ ভাই 3 মাস ধরে বেতন পাই না, বেতন নিতে গেলে বলে কি তোমাদের কার্ড দিছি, ক্যামেরা দিছি, যাও করে খাও। তো করে খাচ্ছে সবাই, তাদের তো সংসার চালাইতে হবে, তাদের তো বাড়ি ভাড়া দিতে হয়, তাদের বিল দিতে হয়, তাদের বাচ্চার দুধ কিনতে হয়, কিংবা স্কুলে ছেলে মেয়েদের পয়সা দিতে হয়, কোথা থেকে দেবে? বেতনই পায় না 3-4 মাস, খালি 2-3টা মিডিয়া ছাড়া আর কোনো ঠিক মতো বেতনও দেয় না। তো আমরা এইসব জিনিসগুলো কখনোই কোনো সরকার থেকে এগুলো দেখে না, না দেখে কি করে, ওই সম্পাদক পরিষদ, অমুক পরিষদ, তমুক পরিষদ, তারা মানে সাংবাদিকতাকে দুর্নীতি বা দুর্বৃত্ত থেকে কিভাবে মুক্ত করব, এইটা হবে তাদের এজেন্ডা। কিন্তু তা না, দোকরাতে তার কাছে গেল, যে দাবি করছে যে এত জনের বিরুদ্ধে মামলা আছে, এগুলো আপনি মানে ছেড়ে দেন। তো আমার কথা, সম্পাদক যারা হবে, যারা সাংবাদিক হবে, তারা তো বলবে যে আমরা আপনার কাছে কোনো দাবি দাঁড়াই, যে একটাই দাবি জানতে আসছে, আপনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেন, তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। তো সেই কথাটা না বলছে তারেক রহমানের, কি তারেক রহমানের বাপের দেশ, মোহাম্মদ শাহ তুগলকের দেশ, যে আচ্ছা ওরা ছেড়ে দাও, কিভাবে দেবে সে? এটা তো বিচার বিভাগের ব্যাপার। তাদের বিরুদ্ধে যদি মামলা, তো সেই মামলাগুলো তো বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তি হতে হবে, তাই না? তো আপনি চাইলে তো আপনি ওই ইউনূসের মতোই করতেছেন, ক্ষমতায় এসে কি করবো, তার বিরুদ্ধে যত মামলা আছে সব নির্বাহী আদেশে সব বাতিল করে। হাসিনা কি করে, এটা বাতিল করে দেয়। খালেদা জিয়া কি করে, সে এগুলো সব বাতিল করে। এরশাদ কি করে, যত মামলা আছে সব বাতিল করে। তো তাহলে আমার কথা হচ্ছে যে আমরা দেশটা সামনে আগাবে কি? আমরা যে বারবার বলি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তো এটা হবে কিভাবে? আমি একেবারে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, একটু ছোট করে বলেন। কে কড়া বার্তা দিয়েছে হামের ব্যাপারে, এরপর আমাদের সংসদে এটা নিয়ে কোনো আলোচনা নেই। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে যে এক ধর্ষণ, এক হাম, এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলোচনা করি শুধু জুলাই সনদ নিয়ে। দেখেন 32-এর সামনে কে গেল রে,
কে ঝটিকা মিছিল করলো, কে আওয়ামী লীগ, তাদেরকে ধরতে হবে তাৎক্ষণিক। হামে এতগুলো শিশু মারা গেল, এর সাথে জড়িত ব্যক্তিদের একজনের মানে কোনো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গেছে? তার মানে হামে মারা যাওয়া সমস্যা না, ধর্ষণ হয়ে মারা যাওয়া সমস্যা না, আওয়ামী লীগ ঠেকাইতে হবে। আওয়ামী লীগ ঠেকাইতে যে ওরা বোধহয় বঙ্গোপসাগরে চলে যাবে, এটা আমার ধারণা। মতিগতি আমি ভালো দেখছি না। ক্লান্ত আমরা সবাই যারা বাংলাদেশ নিয়ে একটু ভাবি। এই পরিস্থিতি আমি আমার এই 35 বছরে দেখি নাই। এই 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 পরিস্থিতি প্রতিদিন উঠে ধর্ষণের ঘটনা দেখতে হবে, প্রতিদিন উঠে হামে মানুষ মারা যাচ্ছে। আবার আসাদ ভাই, শুধু ধর্ষণ না, এর ভিতরে আরো কিছু আছে। আমার কাছে আরো কিছু ভিডিও আছে যেগুলোর মধ্যে একটা মাদ্রাসার বলৎকার, ওইটা নিয়েও তো কোনো উচ্চবাচ্য নাই, তো ওইটা নিয়েও কেন সরিয়ে আইনি কি ওইটা জায়েজ? এখন এই প্রশ্ন করলে কাপড়ের দোষ, নারীর বেলাল্লাপনা, না রাতে ঘোরাফেরা করা, কর্মজীবী নারীদের উপর দোষ দেওয়া, সবই তো বাতিল হয়ে যায়। ওই শিশু এখন ছেলে শিশুদেরকেও বোরকা পরাইতে হবে, সেটাই জানতে মাহরাম নিয়ে যেতে হবে, মানে সাথে একজন মানে যার সাথে বিয়ে করা যাবে না এমন মায়েরা নিয়ে যেতে হবে ইয়েতে, কি বলে, মাদ্রাসায়। এটা একটা কালেকটিভ অপরাধ, হ্যাঁ বুঝছেন? এটা সবাই মিলেমিশে এটা উৎসব হিসেবে দেখছে। দরকার শক্ত হাতে প্রশাসন এটাকে ঠিক করবে, কিন্তু তাদের মধ্যে তো চেতবেদ দেখি না। তারা বসে আছে জুলাই সনদ আওয়ামী লীগ নিয়ে। সত্যিই তো তাদের ফোকাস অন্য জায়গায়। এবং যে রামিসা ধর্ষণ, এটা প্রথমে বলা হয়েছিল যে এটা ছাত্রলীগের ছেলেরা করতেছে, ধর্ষণ নাকি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগরা করতেছে। মানে এইখানেও কি রাজনীতিকরণ? চেষ্টা তো হয়েছে। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারছে কে, এই সেই, এগুলো আসলে একটু সন্দেহ তৈরি করছে, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই কাজগুলো করছে। আর যেহেতু সামনে ঈদে মানুষ একটু ব্যস্ত হয়ে পড়বে, তো সরকারের চেষ্টা যে কোনো রকম ঈদটা পার করে দিই। যদিও এই ঈদ নিয়ে বিএনপির কেমন যেন একটা ওতপ্রোত জড়িত একটা সম্পর্ক আছে। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা শুনতাম ঈদের পরে আন্দোলন, ওই ঈদ যাবে তারপরে। এখন বোধহয় বলতেছে ঈদের পরে ধর্ষণের বিচার, মানে ঈদের পরে হামের প্রস্তুতি। মনে হয় বিএনপি মনে মনে এটাই ভাবতেছে, মুখে বলতেছে না, ঈদের পরে। আসাদ ভাই, এই যে প্রধানমন্ত্রী সহ দুই মন্ত্রী গেলেন রামিসার বাড়িতে, সেই দিন সেখানে ভুয়া ধ্বনি রাতের বেলা, সেম টাইমে চট্টগ্রামে সারা রাত চললে ধর্ষণ নিয়ে পুলিশ আর পাবলিক মারামারি। এগুলো কি আপনি কি মনে করেন যে এগুলো কি, যে হামে যে শিশুরা মারা যাচ্ছে বা যা হচ্ছে, এইটার দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য কি কাহিনী সবটা? না, কাহিনী তারা অনেক চেষ্টা করছে, সফল হবে না। দেখেন, মানুষকে যদি আপনি বোকা মনে করেন তাহলে সমস্যা। আপনি মানুষকে অ্যাড্রেস করতে হবে, তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি এক রামিসার বাসায় গেলেন, বাকি শিশুরা কি অপরাধ করলো? আপনি এখানে গেছেন, ওকে, আপনি দৃষ্টান্ত স্থাপন করার জন্য গেছেন যে প্রধানমন্ত্রী যে কারো বাসায় যাইতে পারে। এই যে দলবল নিয়ে প্রধানমন্ত্রী গেলে তো সে একা যায় না, এসএসএফ যায়, নানান সিকিউরিটি প্রোটোকল। এই জিনিসটা যদি অন্য আরো 10টা জায়গায় ব্যয় করা হইতো এই এনার্জিটা, তাহলে হয়তো আরো 10টা ধর্ষণ থেমে যেত। দেখে উনি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। মানুষ যে এখানে তাদের মারে নাই, এটি তো অনেক ভুয়া করবে না কেন? সাধারণ মানুষরা তো বুঝতেছে ঘটতেছে কি। চট্টগ্রামে যে ধর্ষককে মেরে ফেলবে বইলা মব জড়ো হয়েছে, এই মবের কেন? কারণ তারা দেখছে বিচার হইতেছে না। আর মব তো বাংলাদেশে বৈধ। আপনি কোন মবের বিচার হয়েছে বলেন তো? কোন মব? মানে তো তখন মব করবে না মানুষ? তার মনে হয়েছে যে আমি এখনই মেরে ফেলবো। শরিয়া আইন কেন চায়? শরিয়া আইনে পাথর মাইরা হত্যা করা যায়। মানুষ উৎসব মুখর হয়ে গেছে সহিংসতার জন্য, যে আমি একটা মানুষকে নিজে মারবো, পাথর মাইরা হত্যা করবো। এই যে একটা ফ্যাসিনেশন, মানে একটা ইস্যু তৈরি হয়েছে, এইগুলো তো আসলে ভালো দিকে যাচ্ছে না। কালকে যদি এই যে জুলাই জঙ্গি অনেকে দেখলাম যুদ্ধের ডাক দিতেছে, তো তারা যদি যুদ্ধের ডাক দেয় আর যদি গৃহযুদ্ধ হয়, গৃহযুদ্ধ তো হবে। আওয়ামী লীগকে তো অলরেডি রেডি করে রাখছে। এই বছরগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্যাতন করা কোনটা বাকি রাখছে? বুঝলাম আওয়ামী লীগের মধ্যে অনেকেই খারাপ, তো সেই খারাপগুলো বাছো না, সর্বসম্মিলিতভাবে, অর্থাৎ জামাত, বিএনপি, ইউনিচার, এটিএম, বিটিম সব মিলেমিশে আওয়ামী লীগের উপরে নির্যাতন করছে। কেউ কোনো বাছবিচার করে নাই ভালো নাকি খারাপ, তো তারা তো বসেই আছে। এখন আপনি সাধারণ মানুষ যারা, কিছু আমাদের দেশে বড় একটা অংশের মানুষ হচ্ছে যে তারা ভাসমান। আচ্ছা, আওয়ামী লীগের পতন হয়েছে, নিশ্চয়ই আওয়ামী লীগ খারাপ ছিল তাই পতন হয়েছে, এবার দেখি তারেক কি করে। তারা কিন্তু আশা নিয়ে বসেছিল।
এই ইউনূসের হাতে বিশাল একটা সম্ভাবনা ছিল। তাদের মতো রাজাকার আলবদর আল শামসদের বৈধতা দেওয়ার জন্য কিন্তু একটা ভালো সুযোগ ছিল। কারণ এই জুলাই আগস্টের ঘটনাটা এটা তো আসলে প্রেডিক্টেড ঘটনা না, এটা আনপ্রেডিক্টেড ছিল। ফলে তারা অনেক কিছু করতে পারতো, ভুজুং বাজুং করে অনেক মানুষকে বোকা বানাইতে পারতো, কিন্তু তারা এটা করে নাই, বরং মানুষকে ভয়ঙ্কর এক অপরাধ প্রবণতায় তৈরি করে দিয়েছে। এবং জননিরাপত্তা যেহেতু শূন্যে, সাধারণ মানুষ আমার মনে হয় আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। এখন যদি শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ ফিরবে, এটা যদি হয় আমার মনে হয় যে সাধারণ মানুষ মানে এটা তো মানুষ হিসাব, আপনি তারে 103 আর 702 কত হয় যোগ করতে বললে সে হয়তো হিমশিম খাবে। 2 2 যে 4 হয়, ওইটা যে স্কুলে বারান্দায় যায় নাই সেও জানে 2 2 4 হয়, আঙ্গুল গুনে বলে দেবে এই 2 এই 2 4। তো মানুষ তো বুঝতেছে এখন কি হইতেছে দেশে, এই জোয়ার থামাবে কেমনে। আমার মনে হয় তারা তাদের কফিনের শেষ পেরে পুচ্ছে, নইলে এই যে দেখেন ভাই দিয়েছেন ভিডিওটা আমি শুনেছি, আমি বলেছেন যে আপনি বড় ভাই হিসেবে আমার মাথায় হাত রাখেন, এটাই যথেষ্ট। আমি খুব খুশি। এটা মেয়ে মূল্য 4 দিন হইল না, 1 লক্ষ টাকাতে এত খুশি। দেখেন রামিসার ঘটনাটার যেভাবে আমি দেখলাম, সেই মেয়ের বিড়াল খায় কিনা, ঘুমায় কিনা, আমাদের দেশের কয়েকটা সোকল সংবাদ মাধ্যম দেখলাম তাদের এই ভিডিওটাতে 10 মিলিয়ন লোক মানুষ দেখছে, 1 কোটি মানুষের কাছে পৌঁছাইছে, অভিনন্দন। আবার ওই যে হাদির ভাই যেরকম বলতেছে হাদি হত্যার বিচার চাই, আসেন সামারে ঘুরে যান লন্ডনে। মানে আপনি দেখেন মানুষ কতটা নিষ্ঠুর হয়েছে। রামিসার বাবার ওই আচরণ দেখছে, সে যে অন্য মেয়েদের চুমা দিচ্ছে, চুম্মা শফিকের মতো। তো এখন আপনি দোষটা কারে দেবেন? সে একদিনে আনন্দিত, চুম্মা শফিক যেভাবে বাচ্চা কাচ্চাদের চুমা দিছে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, রামিসার বাবার কেন দোষ? আচ্ছা, কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার হামিদ, তো ও দেখলেন না মানে সে বিয়ে খাইতে গেছে এই আরেক রাজাকারের বাচ্চার ইয়াতে, ওই যে ডাকসুর, সে বিয়ে খাইতে গেছে। এবং সে বলতেছে যে আমার মেয়ের লাইফ সাপোর্ট খুলে ফেললো কেন, আমার মেয়ে আরো লাইফ সাপোর্টে আরো 1 মাস রাখলে, মানে সে তার মেয়ের দিয়ে ব্যবসা করতে যাচ্ছে, তার কোনো ইয়ে নাই। দেখেন সে হাসি খুশি বিয়ে খাইতে গেছে। এই তুলনায় তো রামিসার বাবা কমই করছে, তার কাছে প্রধানমন্ত্রী গেছে, হ্যাঁ অনেক কিছু গেছে। সে হয়তো নিজেরে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছে, সবসময় তার ক্যামেরা চতুর্দিকে। দেখলাম যে অনেকে বলছে ভাই আমি কথা বলতে পারছি না, আমার গলা শেষ। টাকা পাই সে হয়তো খুশি হয়ে গেছে, তার মেয়ের মানে আমি জানি না এই মনস্তত্ব কিভাবে, মেয়ে মারা গেলে কিভাবে মানুষ হাসে, টাকা নেয়, আর যে টাকাটা দেয় সেও টাকাটা দিচ্ছে কিভাবে। মানে আগে তো বিচার, টাকা দেওয়া দিলেও সেটা গোপনে, এইভাবে সবাইকে দেখাইয়া টাকা দেওয়া, তার মানে কি এটা মানে ধর্ষণের পরে এটার কি জরিমানা দিল, ক্ষতিপূরণ? এটা তো ওই যে গ্রামের মাঝে মধ্যে বিচার হয় যে ওইরকম হয়ে গেল না, যে একটা শিশুরে ধর্ষণ করে মেরে ফেললো, দিয়ে দিলাম। হ্যাঁ ক্ষতিপূরণ। তার মানে কি অন্য জায়গায় ধর্ষণ হইলে তারা এসে টাকা দিয়ে দেবে যে করে ফেলছি। ওই যে একটু আগে দেখাইলেন ভিডিওটা, যে পুরো ধর্ষণ তো ভালোভাবে হয় নাই, ভালোভাবে হয়নি। আমাদের মানুষের মানে মানসিকতা কোন জায়গায় গেছে ভাবতে পারেন? আমি কিন্তু এটাই ভয় পাচ্ছি। এটা যদি মানুষের আসাদ ভাই, আপনাকে একটা জিনিস, যে আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এই মুহূর্তে যেসব মাদ্রাসাগুলো আছে, যে মাদ্রাসা থাকবে, মাদ্রাসাতে ছেলেরা পড়বে, মাদ্রাসা থাকবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে মাদ্রাসা, আবাসিক মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া, মানে যেমন আমি এখানে ইংল্যান্ডে, আমি কিছুক্ষণ আগে আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আসছি, ওই যে কোরআন শরীফটা পড়ার জন্য, সূরাগুলো শেখার জন্য, নামাজ যাতে পড়তে পারে। এখানে অনেকগুলো মাদ্রাসা আছে কিন্তু যেখানে একদম সরাসরি মাদ্রাসা শিক্ষা হয়, কিন্তু এটা 8টা থেকে দিনের 3টার পর আর নাই, মানে কোনো আবাসিক মাদ্রাসা আসলে নাই। তা আপনাকে মনে হয় না যে বাংলাদেশে আবাসিক মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত? মাদ্রাসা থাক, অসুবিধা নেই, আবাসিক বন্ধ করে দেওয়া উচিত, তাহলে এই বলৎকারটা কমবে। আপনার কি মনে হয়? অবশ্যই আবাসিকের কারণে এখন ওরা এক্সকিউজ দেখাবে যে এখানে অনেক এতিম শিশুরা আছে। এতিম শিশুদের দায়িত্ব আমাদের সমাজের যারা তারা নিচ্ছে না কেন? একটা গ্রামে কতজন এতিম, একটা উপজেলায় কতজন এতিম, তাদের ওইখানে রেখে ধর্ষণ করার পর এরা তো পরবর্তীতে ধর্ষক হয়ে গ্লানি থেকে আমি জানি না এরা অপরাধ প্রবণ হবে, তো তারা বিচার পাচ্ছে না। তো এই মাদ্রাসাগুলো রেখে, আচ্ছা এত মাদ্রাসা দিয়ে হইতেছে কি? মাদ্রাসা শিক্ষার বদলে যদি কারিগরি শিক্ষা দেওয়া হইতো, এই ছেলেটা পড়াশোনা করে খেতে পারতো, ধর্ম তার পালন করতে হইলে সে নিজে ধর্ম পড়ে নিতে পারতো, সে মক্তবে যে ধর্ম পড়তে পারে। মাদ্রাসায় থেকে এইটা তো একটা জাতিকে আসলে পঙ্গু হিসাবে তৈরি করা হচ্ছে। কওমি মাদ্রাসায় পড়ে আরব দেশগুলোতে যেও কামলাগিরি করা যায় না, অন্য সব বাদ দেন। আপনি দেখেন না বাংলাদেশে যারা মোল্লা ওয়াজ করে,
বা যারা তাদের মধ্যে থেকে এমপি হয় তাদের মুখের ভাষা, তাদের চিন্তা চেতনা, সমাজের কোন নিচু স্তরের, আপনি এর চেয়ে একজন টোকাই যিনি জীবনে স্কুলে যেতে পারেন নাই, তাকেও দেখবেন যে সে অনেক ভালো বোঝে, বোধ তৈরি হয়েছে। তো মাদ্রাসায় তো এটা অবশ্যই এই মুহূর্তে অন্ততপক্ষে মহিলা যে মাদ্রাসাগুলো সেগুলো ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। এখন এত এত ইসলাম, এত 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 ধার্মিক মানুষ, লাভ কি? বাংলাদেশে অপরাধ প্রবণ থামে না কেন? 90% না মুসলমান, লাখ লাখ মাদ্রাসা, তো লাভ হইতেছে? কোনো লাভ নাই তো। গত 3 দিন যাবত অনেক ভিডিও আছে, এটা আপনি নিজেও জানেন, হয়তো দেখেছেন, আমাদের দর্শকরাও দেখেছে। অনেক মহিলা এখন নিজেরাই বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, অন্তত আমাদের ছেলে মেয়েরা তো রাস্তায় যেতে পারতো, আমরা তো রাতে ঘুরতে পারতাম, আমরা তো জুলাই আন্দোলন করছি যে আরো ভালো থাকবো, এখন তো দেখি যে আরো খারাপ। বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমিও স্বীকার করি, আমি নিজেও আওয়ামী লীগের সমালোচক ছিলাম যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, দীর্ঘ বছর সমালোচনা করছি। সমালোচনা করা ভালো, তবে আমি সরকার পতন হোক বা স্বাধীন আনন্দ উল্লাস সেটা আমি করি নাই। এর কারণ আমার মনে হয়েছে যে এটা সমাধান না, সরকার ফেলে দেওয়া সমাধান না। বা এই তারেক জিয়ার সরকার, আমি কিন্তু ফেলে দেওয়ার ডাক দেব না, কিন্তু তারা পতন ঘটবে এটা কনফার্ম আমি, কিন্তু ফেলে দেওয়া যে কারণ এইভাবে একটা সমাধান না, একটা পদ্ধতির মধ্যে পরিবর্তনটা দরকার। যারা ফেলে দেওয়ার জন্য উল্লাস করেছেন তারা বলছেন যে আওয়ামী লীগ ভালো ছিল, এবং আমি অনেক